ক্লাস 5-এর আজকের বাংলা আলোচনায় আমরা প্রথমে ঝড় কবিতাটি পড়ব। ঝড় কবিতাটি একটি প্রকৃতির বিরূপতা সেই বিষয়কে প্রতিপাদ্য করে লেখা। ঝড় কবিতাটি কবি মৈত্রেয়ী দেবী তার রচনা। ঝড় কবিতার মধ্যে কবি এক আকস্মিক দুপুরে ঝড়ের কথার উল্লেখ করেছেন। অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা কবিতা, এবং কবিতাটির মধ্যে যেটা প্রতিভাত হয়েছে সেটা হচ্ছে এই যে ঝড় বা প্রকৃতির যে বিধ্বংসী রূপ, তার প্রতি কবির একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি। দেখা যাক কবি কি বলছেন। ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। সেদিন হাটের বারে, গ্রামে হাট বসার এক একটা করে বার থাকে, নির্দিষ্ট বার থাকে। কোথাও সোমবারের হাট হয়, কোথাও মঙ্গলবারের হাট হয়। যেমন হাওড়া অঞ্চলে মঙ্গলার হাট হয়, মঙ্গলবারে বসে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। বক্সিগঞ্জের হাট তাহলে শুক্রবারে বসেছে। তাহলে হাটের বারে মাঠের ধারে করতে গেছি, মাঠের ধারে হাট বারে কোথায় খেলা করতে গেছেন? মাঠের ধারে। করতে গেছি খেলা দুপুরবেলা, এক দুপুরে, অর্থাৎ শেষ দুপুরে। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, এলোমেলো বাতাস বইতে শুরু করলো। হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বাতাস বইল আর আকাশ জুড়ে শুরু হলো মেঘের আনাগোনা। অন্ধকারে সমস্ত দিক, চারিদিক ঘনিয়ে এলো আধার, অন্ধকার, সমস্ত দিক অন্ধকারে ঢেকে দিল। বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। বললে ওরা, ওরা কারা? কবির যারা বন্ধু ছিলেন, যাদের সঙ্গে কবি খেলছিলেন, তারা। ওই এসেছে ঝড়, অর্থাৎ ঝড়ের আগমন ঘটেছে। আমার যেন লাগলো ভারী ভালো, আমার খুব ভালো লাগলো। সবাই যখন ভয়ে জড়সড় আতঙ্কিত বাড়ি ফেরার কথা ভাবছে, কবির কিন্তু খুব ভালো লাগলো সেটা। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। প্রকৃতির এই যে বৈপরীত্য, দেখো, দিনের বেলায় আকাশে আলো থাকবে, উজ্জ্বলতা থাকবে, তবেই না, আর রাত্রিবেলায় অন্ধকার থাকবে। কিন্তু এ যেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুসরণে বলতে হয়, যেন সেই দুপুর বেলাকার রাত্রির, অর্থাৎ দুপুরবেলায় আকাশ এমনভাবে মেঘে ঢেকে গেল। কবিগুরু বলেছিলেন কি নির্জনতার কথা চিন্তা করে, আর লেখিকা কবি এখানে বলছেন কি আকাশে সূর্যকে ঢেকে এলো মেঘ। কালো হলো বকুলতলা, কালো চাঁপার বন। বকুলতলা কালো হয়ে গেল, আর কি চাঁপার বন কালো হয়ে গেল। কালো জলে দিয়ে পাড়ি আসলো মাঝি তাড়াতাড়ি। কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি এগিয়ে এলো। কেমন জানি করলো আমার মন, কবির মন কেমন করে উঠল, চঞ্চল হয়ে উঠল। ঝড় কারে মা কয়, মা কাকে ঝড় বলে? আমার মনে হয় কাদের যেন ছেলে, আমার মনে হয়, কবির মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেন আকাশের বুকে কে এক দোয়াত কালি ঢেলে দিল। সেইভাবে কালির দোয়াত ঢাললে কি হয়, একটা জায়গায় কালিটা ঢেলে দিলে পর সেখান থেকে আস্তে আস্তে কালিটা ছড়িয়ে যায়, অর্থাৎ আকাশের এক কোণে এক সময় মেঘের আবির্ভাব, তারপর গোটা আকাশ জুড়ে সেই মেঘ ছড়িয়ে পড়ে। তাই বলছে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে, যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি, ঠিক যেমন করে আমি তোমার মেঝের ওপর কালি ঢেলে দিই। হাসলো কোমল ঠোঁটটি মেলে, কোমল ঠোঁটটি মেলে অর্থাৎ স্নিগ্ধ শীতল রূপটি ঝড়ের, হ্যাঁ, সে যেন হেসে উঠল। অথচ তার সে কোমল ঠোঁট মেলে যে হাসি, ভীষণ কেমন আগুন জেলে তার মধ্যে উজ্জ্বলে উঠল এক প্রচণ্ড আগ্নেয় উচ্ছ্বাস, অর্থাৎ সেই মেঘে মেঘে ঘর্ষণের ফলে
আকাশের বুক ছিঁড়ে নেবে এলো বিদ্যুৎ, ভয়ঙ্কর বিদ্যুৎ। তাহলে কোমল ঠোঁটটি মেলে মানে তার সেই স্নিগ্ধ শীতল রূপ, আর ভীষণ কেমন আগুন জ্বেলে, অর্থাৎ আকাশের বুকে যেন এক ভয়ঙ্কর আগুন অর্থাৎ বজ্রপাত এর সঞ্চার সে ঘটালো। আকাশ বারে বারে, আকাশের বুকে সে বারে বারে তাই করতে লাগলো। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, ঘুরে ঘুরে সে অনেক দূর পালিয়ে গেল। ঝড়ের সময় আকাশের মেঘের যে প্রবণতা, এক জায়গায় খানিকক্ষণ ঝড় হওয়ায় এবং হয়ে এসে আবার বহু দূর চলে যায়। পালিয়ে গেল অনেক দূরে, কোথায়? সাত সাগরের পারে, অর্থাৎ সেই রূপকথার দেশে। তার মানে বহু দূর, যে দূরে পৌঁছানো সম্ভাবনা নেই। তাহলে এই হলো আমাদের ঝড় কবিতাটা। আমি অনুশীলনীর কাজ আমি তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। নেক্সট আসছি কবি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায়। মায়াতরু কবি অশোক বিজয় রাহা। কবিতাটি কবির লেখা ভানুমতির মাঠ নামে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভানুমতির মাঠ। মায়াতরু এই শব্দটা হচ্ছে, দেখো, দুটো শব্দর মিলনে তৈরি। একটা হচ্ছে মায়া, একটা হচ্ছে তরু। এই যে মায়া এবং তরু, এরা যে বসছে, এরা তো কেউ কারোর সঙ্গে সন্ধি হয়নি। দুটো শব্দই নিজের নিজের ধর্ম নিয়ে পাশাপাশি বসে মিলিত হচ্ছে। এই ধরনের শব্দকে বলা হয় জোড় বাঁধা সাধিত শব্দ। ঠিক আছে, জোড় বাঁধা সাধিত শব্দ। তাহলে মায়া তরু অর্থাৎ যে তরু মায়াপূর্ণ, যে তরুর মধ্যে মানে যে তরু মায়ার খেলা সৃষ্টি করতে পারে। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। এক গাছ ছিল যে সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ লাগিয়ে দিত। অর্থাৎ সেই গাছটা সন্ধে হলে পরে যখন মৃদুমন্দ বাতাস বইত, তখন সেই গাছের ডাল পালাগুলো কাঁপত। সেটাকেই কবি বলছেন কি অন্ধকারে দেখে যেন মনে হতো ভূতের নাচ জুড়ে দিয়েছে। আবার হঠাৎ কখন, আবার যখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন বনের মাথায় ঝিলিক মেরে অর্থাৎ ঝলমল করে আলোর দোতনা সৃষ্টি করে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। তখন সে ভালুক হয়ে, ভাল্লুকের মতন ঘাড় ফুলিয়ে, অর্থাৎ একটা ভাল্লুক সে রেগে গেলে পরে যেমন ঘাড় ফুলিয়ে গড় গড় করে শব্দ করে, একটা চাপা গর্জন করে, সেরকম। অর্থাৎ কি গাছের পাতাগুলো ছায়া এসে পড়তো মাটিতে। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। আবার যখন বৃষ্টি নয়, দেখো, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর, আবার তার কাঁপুনি দিয়ে জ্বর আসতো, ঠক ঠক করে কেঁপে সে জ্বরে পড়তো। তার মানে কি, এগুলো হচ্ছে রূপক বা তুলনা, উপমার প্রয়োগ। আর ভেতরের গভীর অর্থটা কি, গাছের অবস্থা। বৃষ্টি হলে গাছটার কি হয়, পাতাগুলো ঝিরঝির করে কাঁপতে থাকে। এক পশলা শেষ, অর্থাৎ এক পশলা বৃষ্টি শেষ হয়ে গেলে আবার যখন চাঁদ উঠতো হেসে, যখন চাঁদ হেসে উঠতো, বৃষ্টি শেষ হয়ে গেল, এক পশলা চাঁদ মেঘ সরে গেল, মেঘ সরে গিয়ে চাঁদ উঠলো। চাঁদ উঠতো হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় গেল সেই ভালুক, কোথায় বা সেই গাছ, আর কোথায় গেল সেই গাছ। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। তখন সেই গাছের মাথায় লক্ষ হীরার মাছ, লক্ষ লক্ষ হীরের মাছ, অর্থাৎ হিরে দিয়ে বানানো এমন ঝলমলে গাছের পাতাগুলো, সেগুলোর আকৃতি কিসের মতো, মাছের মতো। তাই বলছে কি, সেই মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে, আবছায়া মানে কি, আবছায়া মানে হচ্ছে আলো আঁধারি। কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে,
কি যে হতো সেখানে আলো আঁধারির মধ্যে নিজেই বুঝতে পারি না, অর্থাৎ কবি নিজে তা চিন্তাই করে পান না। সকাল হলো যেই, কিন্তু ভোরের আলো বা ভোরের সূর্যোদয়ের পর সকাল হলো যেই এবার সকাল হলো, একটিও মাছ নেই, আর একটিও মাছ দেখা গেল না। কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর। কবিকে তখন শুধু কি দেখতে পেলেন, যে রূপলি ঝিকির মিকির আলো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দিনের বেলায় দেখো গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণটা এসে মাটিতে পড়ছে, তার ফলে একটা আলো আঁধারি সৃষ্টি হয়েছে। আলো আঁধারি মানে কি? এই যে আলোটা এসে, সূর্যের কিরণটা এসে যে গাছের ফাঁক দিয়ে দিয়ে পড়ছে মাটির ওপরে, যে যে জায়গায় পাতাগুলো রয়েছে গাছে, সেই জায়গায় আলোটা অবস্ট্রাক্টেড হচ্ছে, আর যে জায়গাগুলো ফাঁকা পাচ্ছে সেই জায়গা দিয়ে আলোটা রেখার মতো এসে মাটিতে পড়ছে। ঝালর কি হয়? ঝালর হচ্ছে এক ধরনের চাদর বিশেষ, হ্যাঁ, মানে ঝলমলে একরকম চাদর টাইপের বা পর্দা টাইপের, এরকম, যেগুলো কি থাকে, একটু ফাঁকা থাকে, একটু বুনট থাকে, এরকম। সেই জন্য কবি এটাকে কি বলছেন, যে ঝিকির মিকির আলোর রূপলি এক ঝালর, এটা ঝালর মাত্র। তাহলে এই হলো মায়াতরু কবিতাটি। মায়াতরু কবিতাটি তো পড়লে, এবারে তোমরা তার অনুসরণীর কাজ করবে, আমি বলে দেবো খন। তৃতীয় যে টেক্সটে আজকে আমরা আসছি, সেই টেক্সটটা হচ্ছে মাস্টারদা, কবি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা। মাস্টারদা, এই যে গল্পটি, ছোট গল্পটি, এটি কবি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা সূর্য সেন নামক গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। এটি কি ধরনের লেখা? এটা এক নম্বর, মানে প্রথমত তোমরা তো বলবে যে এটা একটা স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা সংগ্রামীর জীবন বা রাজনৈতিকভাবে সচেতন করে তোলার একটা লেখা। অবশ্যই তাই, কিন্তু এটি প্রধান যে ধর্মটাই লেখার, সেটা হচ্ছে জীবনী বিষয়ক লেখা। মাস্টারদা, এই পাঠ্য অংশটি কবি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা সূর্য সেন নামক গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। এখানে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে কিভাবে একদল তরুণ যুবক, বলা ভালো মানে হয়তো বালক থেকে যারা সবে এখন কৈশোরে কিশোর, তারা কিভাবে দোর্দণ্ড প্রতাপ ইংরেজ সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিল, সে কথাই এখানে বলা হয়েছে। মাস্টারদা সূর্য সেন, তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলন চালিয়েছিলেন। কারণ ব্রিটিশ ভারতে বিংশ শতকের পর, অর্থাৎ বঙ্গভঙ্গ পরবর্তী সময় বা জাতীয় কংগ্রেসের সময় থেকেই বিপ্লবী আন্দোলন দুটি খাতে প্রবাহিত হয়েছিল। প্রথম খাতটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, আর দ্বিতীয় খাতটি হচ্ছে রাজনৈতিক আন্দোলন। তারা অস্ত্রের ইয়েতে নয়, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে কিভাবে ভারতকে স্বাধীন করা যায় বা স্বরাজ অর্জন করা যায়, সে কথা তারা ভেবেছিলেন। মাস্টারদা সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে, চট্টগ্রাম বা চিটাগং যে শহরটি, অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে, ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। তাদের ওটাই ছিল টার্গেট, গোলা বারুদের ভাণ্ডারটা দখল করে নেওয়া, মানে প্রচুর অস্ত্রশস্ত্র এদের হাতে এলো। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তাদের যা নেওয়ার নেই, অবশ্য আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, যাতে কোনো খবরাখবর না পৌঁছতে পারে। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই, কারণ দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে, তারা রেল লাইন ভেঙে দিয়েছে। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। অর্থাৎ যত রকমের বিপর্যয় ঘটানো যায় সব তারা করে দিয়েছে। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। এটাই কিন্তু ভারতবর্ষের
প্রথম স্বাধীনতা, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। 3 দিনের জন্য তারা চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করতে পেরেছিল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। দুর্ভাগ্য কি জানো, এই সমস্ত মানুষজনরা যারা এইভাবে ব্রিটিশদের থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিল, ভারতবাসীরা আজকে আমরা তাদের জীবনী পড়ছি, তাদেরকে আমরা সেলাম জানাচ্ছি, কুর্নিশ করছি, কিন্তু তৎকালীন ভারতবাসী এদেরকে সমর্থন জানায়নি। তৎকালীন রাজনৈতিক নেতারা এদের বিরোধিতা করেছে, এই ধরনের, এটাকে তারা বলেছে হিংসাত্মক কাজ। এই জন্যই কিন্তু মাস্টারদা সূর্য সেন বা ভগৎ সিং এদের মতন বিপ্লবীদের কার্যকলাপ সীমাবদ্ধই থেকে গেছে। সেখানে উড়েছে ইউনিয়ন জ্যাক, হচ্ছে ব্রিটিশ পতাকা, স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে, অর্থাৎ এরকম পরাজিত, বিপুলভাবে পরাস্ত, তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সে খাটনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। এটা তো ঘটেছেই। প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার, মারধর, দাঙ্গা, এই সমস্ত। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে, অর্থাৎ ব্রিটিশ দেশ আস্পর্ধা বা যেটা স্পর্ধা সীমাহীন হয়ে গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, রেস্টুরেন্ট যেগুলোকে আমরা বলি, গায়ে নোটিশ ঝুলছে, সাদা চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। তার মানে এদেশের মানুষকে, এদেশবাসীকে তারা ব্রিটিশরা ট্রিট করতো কি হিসেবে না, কুকুরের ন্যায়। এমন অন্যায় বেশি দিন চলে না। প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই, প্রতিবাদ হবে এবং প্রতিরোধও সেখানে গড়ে উঠবে। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। ঠিক যেমন লালকমল নীলকমল তারা যক্ষপুরীতে গিয়ে যক্ষের দলকে পরাজিত করতে চেয়েছিল, ঠিক সেরকম তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় ভারতবর্ষ থেকে, তাহলে সারা দেশ জেগে উঠবে অন্তত। কিন্তু হয়নি, দুর্ভাগ্যের বিষয়। কারণ ভারতবাসী তারা প্রথম থেকেই তো নিজেদের দেশের বিরুদ্ধে, নিজেদের দেশীয় রাজন্যবর্গের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে এই দেশকে ইংরেজদের হাতে উপহার স্বরূপ তুলে দিয়েছে। তোমরা যখন পড়বে দেখবে ফারুকশিয়ারের ফরমান, ফারুকশিয়ার দেশে মানে একরকম এদেশে ইংরেজদের ধরে এনে এদেশকে পরাধীন করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা এরা প্রতিবাদ করতে গেছে, আবার সেখানে এসে ঢুকেছে কারা, মির্জাফরের মতন লোকজনরা। এভাবেই আর তখন সকলের মনে হবে আমরাও তেমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি, দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি। লাইনটা দাগ দিও। এই ছেলের দলকে দেশের কথা বলি, খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে তুলছেন এক অঙ্কের শিক্ষক, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাহলে এই মাস্টারদা তিনি ছেলেদের শুধুমাত্র পড়াশোনা শেখাচ্ছেন তাই নয়, তাদের শেখাচ্ছেন কি শরীরচর্চা করার কথা, তাদেরকে কি শেখাচ্ছেন, তাদেরকে বন্দুক চালানো শেখাচ্ছেন। কে এই মাস্টারদা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়াই করতে পারে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগার সাধারণ চেহারা, তার চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কেমন মানুষ এই মাস্টারদা? সবাই কেন তাকে এত সম্মান করে? মানুষ হিসেবে কেমন? তিনি সকলের কাছে এত সম্মানীয় কেন? মাস্টারদা কথা বলেন কম। যারা কথা বলেন তাদের একটা গুণ থাকে কি, তারা বাজে কথাটাও কম বলেন। কারণ বেশিরভাগ মানুষ বেশি কথা বলি আমরা, এবং বেশি কথার মধ্যে দিয়ে বাজে কথাটাও বেশি বলি। মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন এত বড় নেতা, যে তিনি এমন বড় মাপের নেতা যে তিনি ব্রিটিশ সরকারের ঘুম উড়িয়ে দিতে পারেন। তার পোশাক খুব সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, বাঙালির ধুতি পাঞ্জাবি, বাঙালির পাঞ্জাবি যেগুলো ছিল সেই সময় বাঙালি পরতো, এবং ধুতি শার্ট, ধুতির সঙ্গে পরতো শার্ট এক রকমের,
কলার দেওয়া, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন, অর্থাৎ মনে রাখবে কথা কম বলে যারা, এক কথায় প্রকাশ করলে হয় মিতবাক বা মিতভাষী, দুটোই হতে পারে, মিতভাষী বা মিতবাক। হাঁটা চলাতেও শব্দ হয় না তার বাড়ির লোকজনরা বলেন খড়ম পায়ে হাঁটলে। খড়ম কি? খড়ম হচ্ছে কাঠের তৈরি পাদুকা, কাঠের তৈরি পাদুকা। কিছু কিছু জায়গা থাকে তো সেই জায়গায় খালি পায়ে যেতে হয়, প্রবেশ করতে হয়। বা আগেকার দিনে মুনি ঋষিরা তারা বনে জঙ্গলে থাকতেন, তো পায়ে খালি পায়ে হাঁটলে পরে পায়ে কাটা ফাটা ফুটে গিয়ে একটা বিচ্ছিরি অবস্থা, সেই জন্য তারা পায়ে কাঠের একরকম মানে আবরণ রাখতেন, তো খড়ম। হাঁটলেও তার খটখট শোনা যায় না, তার মানে কি চুপি সারে নিঃসারে তিনি চলতে পারেন। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, যার প্রকৃতির ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন? তো ছেলেকে রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা, সাধারণ কথা নয়। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন, নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। নতুন মাস্টারমশাই, কাজেই তার সম্বন্ধে ছেলেদের মধ্যে অনেক কৌতূহল। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্কে ভুল হলে কড়া শাস্তি দেন, না একটু নরম সরম, হাসি খুশি। ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছে, অর্থাৎ অবাধ তার গতি। সকলের ছাত্রদের মনের জগতে তার গতি অবাধ, খুবই সহজ, সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই। সহজ সরল মানুষ কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি বা তীক্ষ্ণ দৃষ্টি, এই সমস্ত। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। মাস্টার তার শিষ্যদেরকে যেগুলো শিখিয়েছিলেন তার মধ্যে প্রথম ছিল এইটাই, যে সততা এবং সত্যবাদিতা। তখনও তো তার নাম সেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্য রকম, এই লাইনটা দাগ দিয়ে রাখবে। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত। চিন্তা করো, ভোর 4টের সময় উঠে, আর আমাদের এখন ভোর 4টে বুঝতেই পারি না ভোর 4টে কখন হয়। কারণ তখন কি, তখন তো ইলেকট্রিসিটির যুগ নয়, তখন সন্ধে বা যাই হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তো। 8টা, 8:30, 9টার মধ্যে শুয়ে পড়তো। 4টের সময় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তো উঠে পড়তো। সংস্কৃত স্তোত্র আবৃত্তি করতো। কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে, তাহলে মাস্টারদা থাকতেন দেওয়ানজির পুকুর পাড়ের কাছে, যে মেজবাড়ি ছিল সেখানে। তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজবাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি আগে উঠেই রামকৃষ্ণ স্তোত্র গান গাইছেন, রামকৃষ্ণ স্তোত্র পাঠ করতেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদের তিনি এই দুই মনীষীর ভক্তি, ত্যাগ এবং তেজস্বী তার আদর্শে গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো স্বাভাবিক। মাস্টারদার মতন যে পুরুষ, তার কাছে প্রিয় ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ হবেনি। এত প্রিয়, তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ, কণ্ঠস্থ ছিল তার। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। কারণ এই কথাটি আমি বহু মানুষকে বলতে শুনেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ মানুষের সমস্ত অবস্থা, সমস্ত মানসিক ভাব, তার জন্য ভিন্ন ভিন্ন রচনা তার রয়েছে। তো সুতরাং মাস্টারদার মনের অবস্থার সঙ্গে মিলে যায় এমন রচনাও সেখানে ছিল। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তো মানে সর্বাঙ্গে সত্য কথাটা। কারণ শুধুমাত্র বাংলা সাহিত্য বলে নয়, ভারতীয় সাহিত্যে রবীন্দ্র পূর্ব যুগ একটি, রবীন্দ্র পরবর্তী যুগ একটি। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখল, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই মানুষটি
আর সবার মতন নয়, আর 5জন শিক্ষকের মতন নয় যে শুধুমাত্র যারা পুঁথিগত শিক্ষাদান করবেন। কিন্তু বুঝতে পারেনি মানুষটা একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন, দণ্ড প্রতাপ ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। 3 দিনের জন্য হলো চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবে। তারা কিন্তু সেটা বুঝতে পারেনি কেউই, অথচ মাস্টারদা সূর্য সেন কিন্তু সেটাই করে দেখিয়েছিলেন। তাহলে এই হয়ে গেল আমাদের এই টেক্সট পড়া। এবার তোমরা টেক্সটের এক্সারসাইজ, অনুশীলনীর প্রশ্ন যেরকম যা আমি বলে দেবো হোয়াটসঅ্যাপে সেরকমভাবে করবে, ভালো করে পড়বে। কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। সকলে ভালো থেকো।